প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি আজিজুল হক কলেজে মনোবিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আমার এই ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা মনোবিজ্ঞান বিষয়ের ক্লাস নেব। তোমরা জানো যে সরকারি আজিজুল হক কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তার এই ধারাবাহিকতায় মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজকে আমি ক্লাস নেব। তোমাদের এই ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সায়েম, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আজ আমরা অনার্স চতুর্থ বর্ষের ক্লাস নেব এবং যে বিষয়ে ক্লাস নেব সেই কোর্সটির নাম হলো কাউন্সিলিং সাইকোলজি। বাংলা এটাকে আমরা উপদেশনা মনোবিজ্ঞান বলতে পারি। এই কাউন্সিলিং সাইকোলজির ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আজ আলোচনা করব। এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের কয়েকটা ক্লাস লাগবে, তো আজকে আমি তিনটা বিষয় আলোচনা করব তোমাদের সঙ্গে। একটি হলো যে কাউন্সিলিং এর সংজ্ঞা, কাউন্সিলিং এর বৈশিষ্ট্য এবং কাউন্সিলিং এর লক্ষ্য। আমাদের আজকের ক্লাসে এই তিনটা বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে কাউন্সিলিং। ইংরেজিতে এটা একটা ইংরেজি শব্দ, আমরা ইংরেজিতে বলি কাউন্সিলিং, বাংলায় কেউ কেউ উপদেশনা বলে, পরামর্শ বলতে পারো, তবে উপদেশনা শব্দটাই বেশি গ্রহণযোগ্য। এখন আবার অনেকে উপদেশনা শব্দটা ব্যবহার না করে সরাসরি কাউন্সিলিং শব্দটাই ব্যবহার করেন, কারণ এটা ইংরেজি শব্দ হলেও এটা এতই পরিচিত হয়ে গেছে যে বাংলার চেয়েও বেশি পরিচিত। আমরা কাউন্সিলিং শব্দটাই ব্যবহার করব। তো কাউন্সিলিং কাকে বলে? কাউন্সিলিং মূলত সেই প্রক্রিয়াকে বোঝায় যা ব্যক্তিকে তার ক্ষমতা, বৈশিষ্ট্য, পরিবেশ, সুবিধা ইত্যাদি অনুযায়ী তার মনোপুত ও সার্থক জীবন লাভে সহায়তা করে। তোমরা জানো যে কাউন্সিলিং মনোবিজ্ঞান একটা মনোবিজ্ঞানের প্রায়োগিক শাখা, অর্থাৎ এই শাখার জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। তো কাউন্সিলিং এমন একটা প্রক্রিয়া যা ব্যক্তিকে তার ক্ষমতা, অর্থাৎ আমাদের প্রত্যেক ব্যক্তির ভিতরে বিভিন্ন ধরনের ক্ষমতা আছে, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, এগুলো বিভিন্ন পরিবেশে এবং সুযোগ সুবিধা অনুযায়ী আমরা এক একজন এক এক রকম জীবন লাভ করতে চাই। অর্থাৎ প্রত্যেকেই তার ক্ষমতা, বৈশিষ্ট্য এবং পরিবেশ অনুযায়ী তার মতো করে সার্থক জীবন লাভের চেষ্টা করে। কাউন্সিলিং এই ক্ষেত্রে এই ব্যক্তিকে সাহায্য করে, অর্থাৎ একজন ব্যক্তি তার যে ক্ষমতা আছে, তার যে বৈশিষ্ট্য আছে, তার যে পরিবেশ আছে, সেগুলোর সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কিভাবে সার্থক জীবন লাভ করতে পারে, এজন্য কাউন্সিলিং ব্যক্তিকে সহায়তা করতে পারে। এখানে কাউন্সিলিং এর ক্ষেত্রে দুইজন ব্যক্তির ভূমিকা সক্রিয় থাকে। একজন হলেন যিনি কাউন্সিলিং গ্রহণ করেন, তাকে আমরা বলি কাউন্সিলি। আরেকজন হলেন কাউন্সিলিং যিনি প্রদান করেন, ইংরেজিতে আমরা বলি কাউন্সিলর বা উপদেষ্টা। তাহলে দেখা যাচ্ছে যে কাউন্সিলিং দুইজন ব্যক্তির মধ্যে ঘটে। একজন হলেন কাউন্সিলর, আরেকজন হলেন কাউন্সিলি, অর্থাৎ কাউন্সিলিং প্রদানকারী এবং কাউন্সিলিং গ্রহণকারী। এখন এই কাউন্সিলিং প্রদানকারী আর কাউন্সিলিং গ্রহণকারী কে? কাউন্সিলিং গ্রহণকারী হলেন সেই ব্যক্তি যার বিভিন্ন ধরনের উপযোজনমূলক সমস্যা আছে এবং এই সমস্যার সমাধান পাওয়ার জন্য উনি একজন পেশাগত মনোবিজ্ঞানীর সহায়তা কামনা করেন।
আর কাউন্সিলর হলেন একজন পেশাগত মনোবিজ্ঞানী, যিনি এই সহায়তা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষা লাভ করেছেন। অর্থাৎ উপযোজনমূলক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে ব্যক্তি মনোবিজ্ঞানীর নিকট যাবেন। মনোবিজ্ঞানী ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে ব্যক্তিকে তার সমস্যা সমাধানে সহায়তা করবেন। তাহলে দেখা যাচ্ছে কাউন্সিলিং হলো এক ধরনের সহায়তামূলক প্রক্রিয়া, যেখানে একজন মনোবিজ্ঞানী একজন ব্যক্তিকে তার সমস্যা সমাধানে সহায়তা করেন। এক কথায় আমরা বলতে পারি যে কাউন্সিলিং একটা সহায়তামূলক প্রক্রিয়া, যেখানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী একজন ব্যক্তিকে তার সমস্যা সমাধানে সহায়তা করেন। কাউন্সিলিং একটা মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, অর্থাৎ এখানে একজনের সঙ্গে আরেকজনের আদান প্রদানমূলক একটা সম্পর্ক, যেখানে কাউন্সিলর এবং ক্লায়েন্টের মধ্যে এমন একটি অনন্য সম্পর্ক স্থাপিত হয় যার ফলে ক্লায়েন্টের মধ্যে নিম্নোক্ত এক বা একাধিক পরিবর্তন সূচিত হয়। আমি এটা আগেও বলেছি যে কাউন্সিলিং এর ক্ষেত্রে কাউন্সিলর এবং কাউন্সিলি, অর্থাৎ যিনি কাউন্সিলিং দিবেন এবং যিনি কাউন্সিলিং নিবেন, তার মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হবে এবং এই সম্পর্কের ফলে কতগুলো পরিবর্তন ঘটবে। কি পরিবর্তন ঘটবে দেখো। প্রথম কথা হলো ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটবে। কার আচরণের পরিবর্তন ঘটবে? যিনি কাউন্সিলিং নিবেন। কোন ধরনের আচরণের পরিবর্তন ঘটবে? ব্যক্তির বাহ্যিক ক্রিয়াকলাপ, অভিযোজন দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা প্রভৃতি। অর্থাৎ কাউন্সিলিং নেওয়ার পর একজন ব্যক্তি তার ক্রিয়াকলাপ, অভিযোজন ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আগের চেয়ে ভালো হবে। আগে যেরকম সে সমস্যায় পড়তো, তার আচরণের জন্য কাউন্সিলিং নেওয়ার পর সেটার উন্নতি ঘটবে। দ্বিতীয়ত, নিজের এবং অন্যদের সম্পর্কিত বিশ্বাস, ধারণা, আবেগীয় বিষয় প্রভৃতির পরিবর্তন ঘটবে। অর্থাৎ একজন ব্যক্তি যখন কাউন্সিলিং নেবেন, এর ফলে তার যে শুধু আচরণের পরিবর্তন ঘটবে তা না, তার বিশ্বাসেরও পরিবর্তন ঘটবে। তৃতীয়ত, আবেগীয় পীড়ার পরিবর্তন ঘটবে। অর্থাৎ আগে যে বিষয়গুলো তাকে যেভাবে পীড়া দিত, কাউন্সিলিং নেওয়ার পর ওই পীড়াদায়ক বিষয়গুলো আর আগের মতো পীড়া দিবে না। তাহলে দেখা যাচ্ছে যে কাউন্সিলিং এর ফলে একজন ব্যক্তির তিনটা বিষয়ের পরিবর্তন ঘটতে পারে। প্রথমত আচরণের পরিবর্তন ঘটতে পারে, দ্বিতীয়ত তার বিশ্বাসের পরিবর্তন ঘটবে এবং তার আবেগীয় পীড়ার পরিবর্তন ঘটবে। তাহলে তোমরা দেখো যে কাউন্সিলিং এমনভাবে ব্যক্তিকে সহায়তা করে যাতে ব্যক্তির সমস্যাগ্রস্ত আচরণ, বিশ্বাস এগুলোর পরিবর্তন ঘটে এবং আগে যে বিষয়গুলো তাকে কষ্ট দিত, পীড়া দিত, সেই বিষয়টার পরিবর্তন ঘটে। তার পীড়ার মাত্রা, অনুভূতির মাত্রা, এসবের পরিবর্তন ঘটে। আমরা কয়েকজন মনোবিজ্ঞানীর সংজ্ঞা দেখতে পারি, যেমন রুথ স্ট্রং। উনি বলছে যে কাউন্সিলিং দ্বারা ব্যক্তির আত্ম উপলব্ধি ঘটে যাতে তার অন্তর্নিহিত ক্ষমতাসমূহ উজ্জীবিত হয় এবং এর ফলে ব্যক্তি নিজের সমস্যা নিজেই সমাধান করতে সমর্থ হয়। অর্থাৎ কাউন্সিলিং একজন ব্যক্তিকে এমনভাবে সহায়তা করে, এই সহায়তার ফলে ওই ব্যক্তি নিজের ভিতরে যে সুপ্ত ক্ষমতাগুলো আছে সেগুলো উজ্জীবিত হয়ে যায়। এই উজ্জীবনের ফলে ব্যক্তি নিজের সমস্যার সমাধান নিজেই করতে সমর্থ হয়। তাহলে দেখো, কাউন্সিলিং কিন্তু এমন নয় যে মনোবিজ্ঞানী সরাসরি ওই ব্যক্তির সমস্যার সমাধান করে দিবে, তা কিন্তু নয়। মনোবিজ্ঞানী ওই ব্যক্তিকে এমনভাবে সহায়তা করবেন যাতে ওই ব্যক্তি নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। কার্ল রজার্স উনি বলছে, এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করে নিজের দৃষ্টিভঙ্গি
ও আচরণের মধ্যে যে পরিবর্তন আনয়নের ব্যবস্থা, তাই কাউন্সেলিং। অর্থাৎ কাউন্সিলর এবং কাউন্সেলিং গ্রহণকারী ব্যক্তি এই দুইজনের মধ্যে যখন প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন হবে এবং এর মাধ্যমে ব্যক্তির আচরণের যে পরিবর্তন হবে, এই প্রক্রিয়ার নামই হলো কাউন্সেলিং। পেরেজ উনি বলছে, কাউন্সেলিং ইজ অ্যান ইন্টারেক্টিভ প্রসেস conjoining the counselee who needs assistance and the counselor who is trained and educated to this assistance। অর্থাৎ কাউন্সেলিং একটা মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, ইন্টারেক্টিভ প্রসেস অর্থ হলো মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, যেখানে দুইজন ব্যক্তির সমন্বয় ঘটে। একজন হলো কাউন্সিলিকে যার সাহায্য দরকার, এবং কাউন্সিলরকে যে এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং শিক্ষা লাভ করেছেন। অর্থাৎ কাউন্সিলিং দেওয়ার জন্য যিনি শিক্ষা এবং প্রশিক্ষণ লাভ করেছেন, তার সঙ্গে একজন সাহায্য প্রার্থীর যে মিথস্ক্রিয়ামূলক সম্পর্ক ঘটে, সেটাই হলো কাউন্সিলিং। তাহলে দেখো, এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে কাউন্সেলিং হলো এমন একটা প্রক্রিয়া যেখানে একজন কাউন্সিলর বা উপদেষ্টা এবং কাউন্সিলি বা উপদেশনা গ্রহণকারীর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। তাহলে তুমি যদি কাউকে কাউন্সেলিং দিতে চাও, যিনি কাউন্সেলিং নেবেন তার সঙ্গে তোমার সরাসরি সম্পর্ক স্থাপিত হবে। এই কাউন্সেলিং গ্রহণকারীর সমস্যা উপলব্ধি করে মনোবিজ্ঞানী তাকে সেটি বুঝতে সাহায্য করবেন। অর্থাৎ মনোবিজ্ঞানী ওই ব্যক্তির সমস্যা উপলব্ধি করবেন এবং সেই অনুযায়ী ব্যক্তিকে বুঝবেন। তিনি এমন একটি পরিস্থিতির সৃষ্টি করবেন যেন কাউন্সেলিং গ্রহণকারী তার নিজের সামর্থ্য এবং সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারে এবং সেই আলোকে সে তার নিজের যে কর্মপন্থা সেটা নির্ধারণ করতে পারে। এক কথায় যদি আমরা বলতে চাই যে কাউন্সেলিং একটা সহায়তামূলক প্রক্রিয়া। এই কাউন্সেলিং প্রধানত দুইজন ব্যক্তির মধ্যে সম্পন্ন হয়। একজন হলেন সমস্যাগ্রস্ত ব্যক্তি, আর একজন হলেন মনোবিজ্ঞানী। সমস্যাগ্রস্ত ব্যক্তি বলতে সেই ব্যক্তিকে বোঝাবে যার উপযোজনমূলক সমস্যা আছে। এখন উপযোজনমূলক সমস্যা কোনগুলো? মানসিক রোগীদের ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং কার্যকর হবে না, তাদের জন্য সাইকোথেরাপির প্রয়োজন হবে। কাউন্সেলিং হলো সুস্থ স্বাভাবিক মানুষের জন্য যার অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আছে, অর্থাৎ সে কোনো রোগী নয়, কিন্তু দৈনন্দিন জীবনে তার অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকতে পারে। সোজা বাংলায় আমরা বলতে পারি খাপ খেয়ে চলার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। অর্থাৎ আমরা যে পরিবেশের সঙ্গে সব সময় খাপ খেয়ে চলি, বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিবেশের সঙ্গে মানিয়ে চলি, এই মানিয়ে চলার যাদের সমস্যা, এই ধরনের সমস্যাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা উপযোজনমূলক সমস্যা। এই ধরনের সমস্যা যাদের আছে তারা একজন মনোবিজ্ঞানীর সহায়তা নিতে পারেন। মনোবিজ্ঞানী ওই ব্যক্তির সমস্যা বুঝবেন, বুঝে এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি করবেন কথার মাধ্যমে, ওই ব্যক্তির সাথে কথোপকথনের মাধ্যমে, যাতে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজের সম্পর্কে, নিজের সামর্থ্য ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে এবং সেই আলোকে সে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবে। এটাই হলো কাউন্সেলিং। বর্তমানে কাউন্সেলিং বহুল ব্যবহৃত এবং এটার ক্ষেত্র আরো প্রসারিত হচ্ছে। তোমরা যখন মনোবিজ্ঞানে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে পারলে, মাস্টার্সে যদি কাউন্সেলিং নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করো, তাহলে তোমরা ভবিষ্যতে একজন কাউন্সিলর হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবে। তো এই কাউন্সেলিং এর সংজ্ঞা যে আমরা আলোচনা করলাম, এখান থেকে আমরা কাউন্সেলিং এর কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। এই বৈশিষ্ট্যগুলো থেকে কাউন্সেলিং সম্পর্কে আমাদের আরো স্পষ্ট ধারণা হবে।
প্রথম বৈশিষ্ট্য হলো যে কাউন্সিলিং দুজন ব্যক্তির মধ্যে সংগঠিত হয়। কোন দুজন? একজন কাউন্সিলিং গ্রহণকারী, কাউন্সিলিং গ্রহণকারীকে যিনি সমস্যাগ্রস্ত। কোন ধরনের সমস্যা? যার অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আছে। আর আরেকজন ব্যক্তির মধ্যে এটা হয়, সেটা হলো প্রশিক্ষণপ্রাপ্ত উপদেষ্টা। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যেই কাউন্সিলিং সংগঠিত হয়। একজন হলেন সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং অন্যজন হলেন প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী। 2 নম্বর বৈশিষ্ট্য, কাউন্সিলিং এর লক্ষ্য হলো ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণ, বিকল্প নির্বাচন অথবা জীবনের পথে দিক নির্দেশনা লাভ করতে সাহায্য করা। অর্থাৎ কাউন্সিলিং ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সহায়তা করবে, বিভিন্ন অপশনের মধ্যে কোনটা তার জন্য ভালো হবে সেটা নির্বাচন করতে সহায়তা করবে এবং সে জীবনে কিভাবে চললে তার জন্য ভালো হবে এই ব্যাপারে দিক নির্দেশনা লাভ করতে পারবে। 3 নম্বর বৈশিষ্ট্য, কাউন্সিলিং গ্রহণকারী ও দাতার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ যিনি কাউন্সিলিং গ্রহণ করবেন তিনি কাউন্সিলিং প্রদানকারীর শ্রদ্ধা লাভ করবেন। এটা পারস্পরিক হবে, একে অপরকে শ্রদ্ধা করবেন। 4, উপদেষ্টা বন্ধুসুলভ ও সহযোগী মনোভাবাপন্ন হবেন। যিনি কাউন্সিলিং দিবেন তিনি কাউন্সিলিং গ্রহণকারীর প্রতি বন্ধুসুলভ এবং সহযোগী মনোভাবাপন্ন হবেন। 5, কাউন্সিলিং শুধু পরামর্শ দেওয়া নয়, এর চেয়েও বেশি কিছু। অনেকে মনে করতে পারে যে কাউন্সিলিং এমন একটা প্রক্রিয়া যেখানে কাউন্সিলর বোধহয় ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়। পরামর্শ দেওয়া কিন্তু কাউন্সিলিং নয়। পরামর্শ তো যে কারো কাছে নেওয়া যেতে পারে। কাউন্সিলিং একটা বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া যেখানে মনোবিজ্ঞানী ব্যক্তির সমস্যার সমাধানে এমনভাবে সহায়তা করেন ব্যক্তিকে যেন ব্যক্তি নিজের সমস্যা নিজেই সমাধান করতে সক্ষম হয়। 6, কাউন্সিলিং ব্যক্তির মধ্যে এমন পরিবর্তন আনে যাতে সে নিজের সমস্যা মোকাবেলা ও সমাধান করতে পারে। যেটা একটু আগেই আমি বললাম যে কাউন্সিলিং ব্যক্তিকে সমস্যার সমাধানে সক্ষম করে তোলে, তার ক্ষমতার বৃদ্ধি ঘটায়, তার সক্ষমতা বৃদ্ধি করে। 7, কাউন্সিলিং প্রক্রিয়া ব্যক্তির মনোভাব ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ কাউন্সিলিং এমনভাবে প্রদান করা হয় যাতে প্রয়োজনে ব্যক্তির মনোভাবের পরিবর্তন হয় এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। 8, যিনি কাউন্সিলিং প্রদান করবেন অর্থাৎ উপদেষ্টা তাকে অবশ্যই এই কাউন্সিলিং প্রদানের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন হতে হবে। 9, দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে কাউন্সিলিং সহায়ক হলেও মানসিক বৈকল্যের ক্ষেত্রে ফলপ্রসূ হয় না। এটা আমি একটু আগেও বলেছি যে যারা পুরোপুরি মানসিক রোগী হয়ে গেছে তাদের ক্ষেত্রে কাউন্সিলিং ততটা ফলপ্রসূ হবে না। তাদের জন্য দরকার হবে সাইকোথেরাপি। সাইকোথেরাপি এবং কাউন্সিলিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কাউন্সিলিংটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যাদের বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকে। এই সাইকোথেরাপি এবং কাউন্সিলিং এর পার্থক্য আমি পরের ক্লাসে আরো বিস্তারিত বলবো। 10 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো উপদেশ গ্রহীতা এবং উপদেষ্টার মধ্যে সম্প্রীতি কাউন্সিলিং এর জন্য অত্যাবশ্যক। এই সম্প্রীতিকে আমরা ইংরেজিতে বলি র্যাপোর্ট। অর্থাৎ কার্যকরভাবে একজন ব্যক্তিকে কাউন্সিলিং দিতে গেলে এই কাউন্সিলিং গ্রহণকারী এবং কাউন্সিলিং প্রদানকারী এই দুজনের মধ্যে একটা র্যাপোর্ট স্থাপিত হতে হবে। র্যাপোর্ট একটা এমন ধরনের সম্পর্ক যাতে এই কাউন্সিলিং গ্রহণকারী অবলীলায় নিঃসংকোচে তার মনের ভিতরের কথাগুলো কাউন্সিলিং প্রদানকারীর নিকট খুলে বলতে পারে। তাহলে দেখো এই যে 10টা বৈশিষ্ট্যের কথা আমরা বললাম, কাউন্সিলিং এর সংজ্ঞা আলোচনা করলাম, এ থেকে আমরা বুঝতে পারি যে কাউন্সিলিং হলো একটা সহায়তামূলক প্রক্রিয়া। একজন প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী
একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এই সহায়তা প্রদান করেন। কোন ধরনের সমস্যার ক্ষেত্রে এগুলো কার্যকর হয়? যখন ব্যক্তির মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকে, অর্থাৎ উপযোজনমূলক সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে আরো ভালোভাবে সে যেন পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে, এই জন্য তাকে সহায়তা করেন। এই সহায়তা এমনভাবে করেন, উনি উপদেশ দেন না, তিনি এমনভাবে ব্যক্তিকে সহায়তা করেন যাতে ব্যক্তি নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে। একজন ব্যক্তির যদি পা মচকে গেল বা ভেঙে গেল, সে তখন কি করবে? প্লাস্টার করে কয়েকদিন থাকবে, তারপর ক্র্যাচে ভর করে হাঁটবে, আস্তে আস্তে হাঁটবে। হাঁটার পর এক সময় যখন পাটা স্বাভাবিক হয়ে যাবে, তখন আর তার ক্র্যাচ লাগবে না। কাউন্সিলিংকে আমরা অনেকটা এরকম বলতে পারি যে যখন একজন ব্যক্তি সমস্যায় পড়বে, সে তখন কাউন্সিলিং নেবে, কাউন্সিলিং নিয়ে তার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আর ওই সহায়তার আর তার দরকার হবে না, কারণ সে নিজের ক্ষমতা বৃদ্ধি করবে, তার সক্ষমতা বৃদ্ধি করবে, তার মনোভাব এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করবে। ফলে ভবিষ্যতে তার এই জাতীয় সকল সমস্যার সমাধান সে নিজেই করতে পারে। অর্থাৎ কাউন্সিলিং এমনভাবে ব্যক্তিকে সহায়তা করবে যাতে ব্যক্তির ভিতরের যে ক্ষমতা, সম্ভাবনা, এগুলোর বিকাশ ঘটবে, ব্যক্তির মনোভাব এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে, যাতে সে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবে। কাউন্সিলিং এর কতগুলো লক্ষ্য আছে, যেমন ব্যক্তির সমস্যা চিহ্নিত করা। ব্যক্তির সমস্যাটা কি, এটাই প্রথমে কাউন্সিলর কিন্তু চিহ্নিত করেন। দ্বিতীয়ত, ব্যক্তির উপযোজনমূলক সমস্যার সমাধান করেন। অর্থাৎ ব্যক্তি যে পরিবেশের সঙ্গে, অন্য ব্যক্তিদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারতেছে না, এই সমস্যার সমাধানে সহায়তা করবেন। 3 নম্বর লক্ষ্য হলো ব্যক্তির আচরণের পরিবর্তনে সহায়তা করা। আমরা জানি ভালোভাবে অ্যাডজাস্ট করতে গেলে নানান দিক দিয়ে পরিবর্তন দরকার হতে পারে। পরিবেশের পরিবর্তন দরকার হতে পারে, নিজের মনোভাবের পরিবর্তন দরকার হতে পারে, আচরণের পরিবর্তন দরকার হতে পারে। তো কাউন্সিলিং ব্যক্তির আচরণ পরিবর্তনে সহায়তা করে। 4 নম্বর লক্ষ্য হলো ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করা। প্রায় দেখা যায় মানুষ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, দ্বন্দ্বে ভোগে। এই কাউন্সিলিং ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে। 5, ব্যক্তির উপযোজনমূলক দক্ষতা বৃদ্ধি করা। অর্থাৎ পরিবেশের সঙ্গে আরো ভালোভাবে যেন সে মানিয়ে চলতে পারে, এই মানিয়ে চলার দক্ষতা বৃদ্ধি করার জন্য কাউন্সিলিং কাজ করে। 6, ব্যক্তির সুপ্ত সম্ভাবনার উন্নয়নে সহায়তা করা। প্রত্যেক মানুষের ভিতরেই বিভিন্ন ধরনের সম্ভাবনা থাকে। এই সুপ্ত সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ওই ব্যক্তি দ্বারা সমাজ সর্বোচ্চ উপকৃত হতে পারে। অর্থাৎ মানুষের ভিতরে যে সুপ্ত সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাকে জাগিয়ে তোলা বা বৃদ্ধি করার ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে কাউন্সিলিং সহায়তা করতে পারে। 7, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নে ব্যক্তিকে সহায়তা করা। অর্থাৎ একজনের সঙ্গে অন্যজনের যে সম্পর্ক, এই সম্পর্ক উন্নয়নে ব্যক্তিকে সহায়তা করতে পারে কাউন্সিলিং। তাহলে দেখো, কাউন্সিলিং এমনভাবে ব্যক্তিকে সহায়তা করতে পারে যার ফলে তার উপযোজনমূলক সমস্যার সমাধান হয় এবং তার নিজের সার্বিক উন্নয়ন সেটা ত্বরান্বিত হয়। তো আমাদের কাউন্সিলিং প্রদান করার জন্য আমরা প্রয়োজনীয় যোগ্যতা যদি অর্জন করতে পারি, তাহলে এই যোগ্যতার মাধ্যমে আমরা ব্যক্তির এই জাতীয় বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারব। এটা একদিনে হবে না, কাউন্সিলিং সাধারণত কয়েকটা সেশন লাগে। কয়েকটা সেশনে ব্যক্তিকে বিভিন্নভাবে সহায়তা করা হয়। এটা একটা পেশা, কাউন্সিলিং কিন্তু একটা পেশা হিসেবে অনেকেই নিয়ে অনুশীলন করছে।
আমরা পরবর্তী ক্লাসে দেখব যে একজন কাউন্সিলর হতে গেলে কি কি যোগ্যতা লাগে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু আমরা এটাই আলোচনা করলাম যে কাউন্সিলিংটা কি। কাউন্সিলিং এক ধরনের সহায়তামূলক প্রক্রিয়া যেখানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী উপযোজনমূলক সমস্যা আক্রান্ত ব্যক্তিকে তার সমস্যা সমাধানে সহায়তা করেন। তো আজকের এই ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার আগে একটা জিনিস বলে নেই, তোমাদের এই কোর্সের যেহেতু এটা প্রথম ক্লাস, তোমরা এই কোর্সের জন্য কতগুলো বই কিনতে পারো। যেমন ইংরেজি বই যদি কিনতে চাও, পেটারসনের একটা বই আছে, নাম হলো দি কাউন্সেলিং প্রসেস, এটা কিনতে পারো। দ্বিতীয়ত ভাটিয়া, ওনার একটা বই আছে, ইন্ডিয়ান লেখক, প্রিন্সিপালস অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এই বইটাও কিনতে পারো। আর একটা বাংলা বই আছে মোহাম্মদ সেলিম চৌধুরীর লেখা, সেলিম চৌধুরী এবং আমিনুল ইসলাম, বইটার নাম হলো কাউন্সিলিং সাইকোলজি, এটা বাংলায় লেখা, এই বইটাও কিনতে পারো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।